নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে ইসলামে মানবাধিকার বিষয়ে লেকচার 2-এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে অধিকার এবং মৌলিক অধিকার নিয়ে আলোকপাত করেছি। আজ আলোচনা করব ইসলামে মানবাধিকার বিষয়ে তোমাদের একটি কোর্স চতুর্থ বর্ষের খ বিভাগের দুটো প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে মানবাধিকার কি বা মানবাধিকার বলতে কি বোঝায়, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে সম্পর্ক কি। আলোচনা করো। তাহলে আমরা দুটো প্রশ্নেই আলোকপাত করব। প্রথম হচ্ছে মানবাধিকার কি, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার বলতে কি বোঝায় বা মানবাধিকারের সংজ্ঞা দাও। সব প্রশ্ন একই। আর দ্বিতীয় হচ্ছে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সাথে সাথে কিছু পার্থক্যের কথাও আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন গত ক্লাসে মৌলিক অধিকার নিয়ে আলোকপাত করেছি। আজকে আমরা আলোকপাত করব মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যকার সম্পর্ক। তাহলে আমরা আলোকপাত করি। গত ক্লাসে বলেছিলাম অধিকার নিয়ে। তো অধিকারের অর্থে বলেছিলাম যে আইনের ভাষা যদি আমরা বলি, অধিকার হলো এমন একটি স্বার্থ যা সংবিধান বা আইন দ্বারা সৃষ্ট বা বলবৎযোগ্য হয়। আবার যদিও এমনি এভাবেই বলা যায়, অধিকার বলতে বোঝায় আইন দ্বারা সীমিত একজন ব্যক্তির কোনো করার স্বাধীনতা বা কোনো কিছু নিজের অধীনে রাখা অথবা অন্যের কাছ থেকে কিছু গ্রহণ করার সে ক্ষমতাকেই বোঝায়। তাহলে আমরা মানবাধিকার যদি বলি তাহলে কি? মানব যুগ অধিকার। যদি আমরা এই পুরো শব্দটাকে আমরা যদি ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমাদের সামনে যে বিষয়টা স্পষ্ট তা হচ্ছে মানব যুগ অধিকার। মানব অর্থ জানি আমরা মানুষ, আর অধিকার মানে কারো কাছে ন্যায়সঙ্গত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা চাহিদা। তাহলে মানব অধিকার হচ্ছে মানুষের অধিকার, অর্থাৎ একজন মানুষ অন্য মানুষের প্রতি তার কি অধিকার রয়েছে, অথবা একজন মানুষ অপর মানুষ থেকে কি কি বিষয় তার চাওয়ার আছে, পাওয়ার আছে, জানার আছে। তো সেই বিষয়গুলি মূলত মানবাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা শাব্দিক বিশ্লেষণে যে বিষয়টা জানলাম, মানব মানে মানুষ, আর অধিকার মানে কারো নিকট থেকে ন্যায়সঙ্গত কোনো কিছু চাওয়া বা দাবি পূরণ করার সদিচ্ছা বা আমরা যেটাকে বলি এই স্বাধীনতা। তো মানবাধিকার হচ্ছে মানুষের প্রতি, মানুষের একজনের প্রতি অন্যজনের অধিকার বা কোনো কিছু পাওয়ার বা চাওয়ার সে আকাঙ্ক্ষা। আর মানবাধিকার বিষয়টি মূলত বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তথা দৈনিক পত্রিকা এবং খবরের ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ আমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খবরই দেখতে পাই। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের স্বীয় অধিকারগুলি পাচ্ছে না। যেমন আমরা যদি সাম্প্রতিক কালের যে কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি তাহলে আমরা দেখব মায়ানমার কর্তৃক এই যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যে অবিচার, নির্যাতন, নিপীড়ন, যার প্রেক্ষিতে জীবন বাজি রেখে বাংলাদেশে এসে পাড়ি জমিয়েছে। তো এই বিষয়টা হচ্ছে, অর্থাৎ তারা মানুষ হিসেবে তাদের যে অধিকারটা সে অধিকারটাও পাচ্ছে না। তো এভাবে আমরা দেখি ফিলিস্তিন আরও বিভিন্ন রাষ্ট্রগুলিতে দমন, শোষণ, নিপীড়ন, নির্যাতন। তো অর্থাৎ মানুষ হিসেবে মানুষের যে অধিকার সে অধিকারটা পায় নাই বলেই আজকে বঞ্চনার, শোষণের, নির্যাতনের কাহিনীগুলি আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। তাই এই জন্য জাতিসংঘ 1948 সালে সে মানবাধিকার সনদ প্রণয়ন করে, অর্থাৎ যাতে বিশ্বের প্রতিটি মানুষ তার ন্যায়সঙ্গত অধিকারগুলি পেতে পারে এবং রাষ্ট্র যেন সেই ন্যায়সঙ্গত অধিকারগুলি তার জনগণের প্রতি প্রতিফলন ঘটাতে পারে। মূলত এই লক্ষ্যেই ইউনাইটেড নেশনস 1948 সালে
10ই ডিসেম্বর সেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, মানবাধিকার বিষয়টি বর্তমান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বহু আলোচিত বিষয়। বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যের সঙ্গে আলোচিত হয় ফান্ডামেন্টাল রাইটস, বেসিক হিউম্যান রাইটস এবং বার্থ রাইটস অফ ম্যান। এই শব্দগুলি মূলত প্রকৃতপক্ষে মানবাধিকারেরই জানান দেয়, মানবাধিকারের প্রতিচ্ছবিগুলি আমাদের সামনে স্পষ্ট করে তোলে। তাহলে আমরা যেই বিষয়টা আলোকপাত করছি যে বিশ্বজুড়েই অর্থাৎ মানুষ অন্য মানুষের প্রতি যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া পাওয়া না পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে বেদনা, সে বেদনাগুলি মানুষের মানবাধিকার হিসেবে চিহ্নিত। তাহলে আমরা মানবাধিকার কি যদি আমরা বলি, তাহলে বলবো মানবাধিকার বলতে সে অধিকারগুলিকে বোঝায়, সে দাবি দেওয়া বা চাওয়া পাওয়াকে বোঝায় যা নিয়ে মানুষ জন্মায়, যা তাকে বিশিষ্টতা দেয় এবং যা হরণ করলে সে আর মানুষ থাকে না। মানুষ জন্মসূত্রে চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং কথা বলার যোগ্যতা নিয়ে আসে। কোনো রাষ্ট্র, সরকার অথবা সার্বভৌম শক্তি তাকে এসব বাধা প্রদান করে না। এই কথাটা বলেছেন গাজী শামসুর রহমান, মানবাধিকার ভাষ্য, পৃষ্ঠা নম্বর 11-তে। তাহলে আমরা সহজ অর্থে যে জিনিসটা আমাদের সামনে স্পষ্ট, তাহলে সেটা হচ্ছে যে মানবাধিকার বলতে সে মানুষের প্রতি মানুষের সে অধিকারকে বোঝায় যা নিয়ে একটা মানুষ জন্মগ্রহণ করে, যা তাকে বিশিষ্টতা দান করে, সমাজে বেঁচে থাকার জন্য তার যোগ্য করে তোলে এবং যা হরণ করলে সে আর মানুষ হিসেবে পরিগণিত হয় না। মূলত সেই বিষয়গুলি মূলত মানবাধিকার। আমরা দেখেছি মায়ানমার সামরিক জান্তা সরকার কর্তৃক, এর আগেই আমরা সচি সরকার কর্তৃক, পরবর্তীতে সামরিক জান্তা কর্তৃকও এই মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। অর্থাৎ তারা যে মানুষ, তারা যে একটা সম্প্রদায় দীর্ঘকাল ধরে তারা আরাকান অঞ্চলে বসবাস করে আসছে, তাহলে তাদের প্রতি নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনায় আসলে এটা বোঝাই যায় না। অর্থাৎ তারা যে মানুষ, তাদের প্রতি আমরা পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি যে জান্তা সরকার কর্তৃক যে অন্যায় অবিচার করেছে, আসলে এটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে তারা যে অন্য মানুষের উপর, সে ধর্মের ভিন্নতা হতে পারে, বর্ণের ভিন্নতা হতে পারে, গোত্রের ভিন্নতা হতে পারে, তাই বলে অপর জাতি সম্প্রদায়ের উপর এরকম নির্বিচারে নির্যাতন নিপীড়ন করাটা আসলে সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। তো প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা দেখছি মানবাধিকার বলতে যা প্রত্যেকটা মানুষ যা নিয়ে জন্মগ্রহণ করে, যে অধিকার নিয়ে, যা তাকে বিশিষ্টতা দান করে সমাজে বেড়ে ওঠার জন্য, এবং যা হরণ করলে, যেই অধিকারগুলো হরণ করলে সে আর মানুষ থাকে না। অর্থাৎ সে প্রাণ আছে কিন্তু তার মানুষ হিসেবে সমাজে সে স্বীকৃত হয় না। তো তাহলে আমরা দেখছি আবার কেউ কেউ বলেছেন মানুষ কতগুলো স্বতঃসিদ্ধ অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, যা দেশ, কাল, বর্ণ, ভাষা এবং জাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটির ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। আর এই অধিকারগুলোকে একত্রে বলা হয় মৌল অধিকার বা মানবাধিকার বা হিউম্যান রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস। তো যাক প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বললাম যে মানবাধিকার বলতে সে অধিকারগুলি কি বোঝায়, যে অধিকারগুলি নিয়ে প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণ করে, যা দেশ, কাল, স্থান, পাত্রভেদে প্রতিটি মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আর সেই অধিকারগুলি মূলত মানবাধিকার হিসেবে পরিগণিত এবং বিবেচ্য বিষয় হিসেবে চিহ্নিত হয়। যদি আমরা আরও সহজ কথায় অন্যভাবে বলি, তাহলে বলবো যে যেসব মৌলিক অধিকার ছাড়া মানুষ পৃথিবীতে স্বাধীনভাবে মানবিক মর্যাদা সহ বাঁচতে পারে না, এমনকি মানবিক স্বাভাবিক গুণাবলী বৃত্তির প্রকাশ ঘটাতে সক্ষম হয় না, সাধারণভাবে সেসবই মানবাধিকার হিসেবে চিহ্নিত, পরিগণিত এবং পরিপালিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরও সহজ করে তোমাদের বোঝার জন্য বলি, মানবাধিকার হচ্ছে সে অধিকারগুলো যেখানে ছোট বড়, ধনী গরিব, দেশি বিদেশি, নারী পুরুষ, সবল দুর্বল, কৃষ্ণ ধবল, সধর্মী বিধর্মী, এক কথায় সকল প্রকার মানুষের অধিকারই হল মানবাধিকার। মানবাধিকারের মূল ভাষ্য, মূল কথা হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, ভাষা ক্ষেত্রে কোনো ধর্ম, কোনো বিভেদ, কোনো প্রভেদ করা যাবে না, বরং প্রত্যেকটা মানুষ হিসেবে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষ হিসেবে তার কিছু অধিকার রয়েছে। এই অধিকারগুলি হচ্ছে তার মানবাধিকার। এক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্রের কোনো বিভেদ রেখা তার মধ্যে তৈরি করা যাবে না। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, এক কথায় সকল মানুষ
এক কথায় সকল প্রকার মানুষের অধিকারই হলো তার মানবাধিকার। আর গতকাল মৌলিক অধিকারের ক্ষেত্রে বলেছিলাম এই মানবাধিকারগুলি সব রাষ্ট্রের জন্য সমভাবে প্রযোজ্য। তবে এই মানবাধিকারগুলি পালন করার জন্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক অনেক সময় বাধ্য করা হয়, অনেক সময় রাষ্ট্রের প্রতি রাষ্ট্র এই অধিকারগুলি পরিপালনের ক্ষেত্রে উদাসীনতা লক্ষণীয়। সুতরাং এই অধিকারগুলি যখন আইনে পরিণত হয় তখন সেগুলি মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয় এবং পরিগণিত হয়। এছাড়াও আরও কিছু সংজ্ঞা তোমরা বইয়ে দেখতে পারবে। আরও কিছু ইসলামী বা বিভিন্ন দার্শনিকগণ মানবাধিকার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যদি আমরা দেখি দ্য নিউ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হয়েছে, the rights through to belong to the individual under the natural law as a consequence of his being human, অর্থাৎ মানুষ হিসেবে জন্মানোর কারণে প্রাকৃতিক আইনের অধীনে ব্যক্তি যে অধিকারগুলো প্রাপ্য হয় মূলত সেই অধিকারগুলি কি বলা হয়? মানবাধিকার। আমরা যদি আরো বলি 1927 সালে জাতিসংঘ হিউম্যান রাইটস প্রসঙ্গে বলা হয়েছে যে মানবাধিকার বলতে সাধারণ অর্থে সেই সব অধিকারগুলিকে বোঝায় যেগুলো আমাদের প্রকৃতিগতভাবে ও সহজাত এবং যেগুলি ছাড়া মানুষ হিসেবে মানুষ বাঁচতে পারে না, সেগুলি মূলত মানবাধিকার হিসেবে চিহ্নিত এবং পরিগণিত। তো যা হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানবাধিকারের অনেক সংজ্ঞাই দেখলাম। তাহলে এক কথায় যদি আমরা বলি তাহলে বলবো মানবাধিকার বলতে সকল প্রকার মানুষের অধিকারগুলিকেই মানবাধিকার হিসেবে বোঝায় এবং মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। দেখছি মানবাধিকার ধারণার সূত্রপাত। আধুনিক পাশ্চাত্য সভ্যতার প্রথম মানবাধিকার ধারণার জন্ম হয় খ্রিস্টীয় 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে। এরই পরিপ্রেক্ষিতে 1789 সালে ফ্রান্সে প্রথম ঘোষিত হয় ডিক্লারেশন অব দ্য পিপলস রাইট এবং 1791 খ্রিস্টাব্দে মার্কিন সংবিধানে সংযোজিত হয় দ্য বিল অফ রাইটস নামে। এরপর থেকে পাশ্চাত্য দুনিয়ায় মানবাধিকার ধারণাটি বিকশিত হতে থাকে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী এই বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, 1948 সালে 10ই ডিসেম্বর ইউনাইটেড নেশন তথা জাতিসংঘ কর্তৃক 30টি ধারা সংবলিত সর্বজনীন মানবাধিকারের ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে মূলত বিশ্ববাসীর মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কিন্তু দুর্বলতা একটি থেকে যায়, সেটা হচ্ছে এই মানবাধিকারের ঘোষণাটা কোনো রাষ্ট্রের উপর বাধ্যতামূলক করা হয়নি। আর এরই সুযোগে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন জাতি গোত্র বর্ণের প্রতি দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তো যা হোক প্রিয় শিক্ষার্থীরা, তারা আমরা মানবাধিকারের ধারণাটা কখন জন্ম লাভ করে, অর্থাৎ মানুষের অধিকারগুলি মানুষ কখন সুস্পষ্টভাবে চিহ্নিত করার সুযোগ পায়, সেটা হচ্ছে 1789 সালে ফ্রান্সে প্রথম ঘোষিত হয় ডিক্লারেশন অব দ্য পিপলস রাইট। এরপর 1789 খ্রিস্টাব্দে মার্কিন সংবিধানে সংযোজিত হয় দ্য বিল অফ রাইটস নামে। এরপরই মূলত মানবাধিকার নিয়ে পৃথিবীতে সারা ফেলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও দেখা যায় বিভিন্ন দেশে শোষিত, নির্যাতিত, নিপীড়িত এবং বিপন্ন মানবতার হাহাকার চিৎকার। তো সুতরাং এরই প্রেক্ষিতে জাতিসংঘ 1948 সালে, প্রিয় শিক্ষার্থীদের এই বিষয়টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এবং যে কোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, যে জাতিসংঘ কখন আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণা দেয় 1948 সালে 10ই ডিসেম্বর। আর সেই ঘোষণার কতটি ধারা ছিল? 30টি ধারা ছিল। এটা তোমরা সবসময় মনে রাখো। তাহলে 10ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আবার 10ই ডিসেম্বর বাংলাদেশের রোকেয়া দিবসও পালন করা হয়। তাহলে তোমরা সহজে বোঝার জন্য বলেছি 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস এবং রোকেয়া দিবসও পালন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম মানবাধিকার বিষয়ে কখন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়, কখন বিশ্ববাসী মানবাধিকার বিষয়ে তাদের ধারণার মধ্যে নবচেতনার উন্মেষ ঘটে। এরপর আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য অর্থাৎ সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, মানবাধিকার ও মৌলিক অধিকার প্রথমে বলেছিলেন মানব অধিকার মানে মানুষের অধিকার। এই মানুষের অধিকারগুলি যখন জাতিসংঘ কর্তৃক বিভিন্ন রাষ্ট্রের প্রতি সমভাবে প্রযোজ্য করেছে, এই অধিকারগুলি যখন কোনো রাষ্ট্র
তাদের আইন হিসাবে তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে, সেই অধিকার মানবাধিকারগুলি মূলত মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে আমরা বললাম যে সকল মৌলিক অধিকার মানবাধিকার অন্তর্ভুক্ত, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। তাহলে মৌলিক অধিকারের মধ্যে মানবাধিকার আছে, কিন্তু মানবাধিকারের মধ্যে মৌলিক অধিকার নেই, কারণ মানবাধিকার হচ্ছে সকল অধিকার, আর সেই অধিকারগুলিকে যখন আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা হয় তখন সেই অধিকারগুলি মূলত মৌলিক অধিকারের মধ্যে চিহ্নিত হয়। তাহলে মৌলিক অধিকারের মধ্যে মানবাধিকার অন্তর্ভুক্ত। সাধারণত মৌলিক অধিকার গড়ে ওঠে মানুষের মৌলিক চাহিদাগুলিকে কেন্দ্র করে। আমাদের সংবিধানে আছে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু অধুনা মানবাধিকারের মধ্যে মানুষের মৌলিক চাহিদাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্ব দিতে গিয়ে কিছু মৌলিক অধিকারকে আইনের দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা যে আধুনিক মানবাধিকারের মধ্যে মানুষের মৌলিক চাহিদাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্ব দিতে গিয়ে কিছু কিছু অধিকারকে আইন দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে, আর সেগুলি মূলত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নামে অভিহিত। আর এক্ষেত্রে দেখা যায় অনেক মৌলিক চাহিদা আছে যা আইন দ্বারা স্বীকৃত না হওয়ার কারণে কোনো কোনো দেশে মৌলিক অধিকার রূপে সেগুলি স্বীকৃত পায়নি। তাই স্থান এবং দেশভেদে মৌলিক অধিকারের ধারণা ভিন্নতর। যেমন জীবন ধারণের অধিকার, সম্পদের নিরাপত্তার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, ধর্মীয় অধিকার, মত প্রকাশের অধিকার, আইনের দৃষ্টিতে নারী পুরুষের সমতার অধিকার। এক্ষেত্রে সারা বিশ্বের আনাচে কানাচে মানবতাবাদী আন্দোলনগুলোর ফলস্বরূপ প্রাপ্ত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলো লিপিবদ্ধ করায় মৌলিক অধিকারগুলো আরও বেশি সুস্পষ্টভাবে চিহ্নিত করা সহজ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে কথাগুলি আলোকপাত করছিলাম যে মানবাধিকার হচ্ছে বিশ্বের সকল মানুষের অধিকার। এই অধিকারগুলিকে যখন কোনো রাষ্ট্র তথা জাতিসংঘ কর্তৃক অধিকারগুলি বিক্ষিপ্তভাবেও আছে, তবে জাতিসংঘ 30টি অধিকারকে সুনির্দিষ্ট করেছে যে সকল জাতিসংঘের যেহেতু 193টি রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রতি তারা যারা জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলির প্রতি সেই অধিকারগুলি পালনের প্রতি সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। আর এই অধিকারগুলির মধ্যে যখন কোনো রাষ্ট্র এই 30টি অধিকারের মধ্যে যে অধিকারগুলো এই জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলি তাদের দেশীয় আইন দ্বারা সেগুলিকে আরোভাবে সুস্পষ্ট করেছে বলবৎ করার জন্য, মূলত সেই বিষয়গুলি মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে আমরা দেখলাম মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের সম্পর্ক গভীর, অর্থাৎ মানবাধিকারই মৌলিক অধিকারের পথ প্রদর্শন করছে, এবং মানবাধিকার যদি সুনিশ্চিত হয় তাহলে মৌলিক অধিকারের পথটাও অনেক বেশি প্রসারিত হয়। আর মানবাধিকারের মাধ্যমে মূলত মৌলিক অধিকারের ধারণাটা আরও বেশি সুসংহত হয়, এবং মানবাধিকার পালনের ক্ষেত্রে মৌলিক অধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্থান, কাল, পাত্রভেদে, দেশভেদে মানবাধিকার একই হলেও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে। কারণ আমাদের দেশে যে আমরা মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, সেটি আমাদের দেশের মৌলিক অধিকার হতে পারে, কিন্তু এগুলি সব দেশের সব মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য নাও হতে পারে। কারণ অন্য দেশ সেই অধিকারগুলিকে, আমরা বাংলাদেশের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি চিহ্নিত, অন্য দেশ সেই অধিকারগুলি মৌলিক হিসেবে চিহ্নিত করতে নাও পারে। তবে কথা হচ্ছে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক, ফলে মানবাধিকারই মৌলিক অধিকারের পথকে আরও বেশি সুপ্রশস্ত করেছে এবং সুনির্দিষ্ট করেছে, এবং মানুষের অধিকারগুলি আরও বেশি সুনিশ্চিত করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যকার কিছু পার্থক্য। সম্পর্ক যেভাবে আছে তেমনি পার্থক্য কিছু রয়েছে। মৌলিক অধিকার মানবাধিকার বলা হয় প্রায় অভিন্ন এক। মৌলিক অধিকার বলতে সে অধিকারকে বোঝায় যা একদিকে ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য অপরিহার্য, আর অপরদিকে সরকারের পক্ষেও সেটা অলঙ্ঘনীয়। আর প্রায় প্রতিটি রাষ্ট্রই মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে থাকে, আর মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘের পক্ষ থেকে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে। তাহলে এক্ষেত্রে আমরা কিছু পার্থক্য তাদের মধ্যে সম্পর্ক যখন যেভাবে দেখি, পার্থক্য দেখি। প্রথমত আমরা দেখি উৎসগত সম্পর্ক। মানবাধিকার মানুষের জন্মগতভাবে লাভ করে, এগুলোর উৎস মানব প্রকৃতি, এর জন্য রাষ্ট্র শর্ত নয়।
কিন্তু মৌলিক অধিকারের জন্য রাষ্ট্র শর্ত, কারণ এগুলোর উৎস রাষ্ট্রীয় সংবিধান। তাহলে আমরা উৎসগত ক্ষেত্রে দেখছি মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য বিদ্যমান। এরপর দেখছি আমরা প্রয়োগ ক্ষেত্র। মানুষের ক্ষেত্রে মানবীয় প্রকৃতির জন্য সর্বজনীনভাবে প্রযোজ্য, সহজাত, অহস্তান্তরযোগ্য, অলঙ্ঘনীয় অধিকারগুলো মূলত মানবাধিকার। অপরপক্ষে রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত সংরক্ষিত অধিকারগুলি মূলত হিসাবে অন্তর্ভুক্ত মানবাধিকারগুলি মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত। তো সুতরাং প্রয়োগ ক্ষেত্রেও দেখছি আমরা মানবাধিকারের প্রয়োগ ক্ষেত্রে এক ধরনের এবং মৌলিক অধিকারের প্রয়োগ ক্ষেত্রেও অন্য ধরনের। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা সার্বজনীনতার ক্ষেত্রে মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় প্রভৃতি নির্বিশেষে বিশ্বের সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য, কিন্তু মৌলিক অধিকার রাষ্ট্রের সংশ্লিষ্ট নাগরিকের জন্য শুধু প্রযোজ্য। তাহলে সার্বজনীনতার ক্ষেত্রেও আমরা পার্থক্য দেখতে পাই। এরপর আমরা দেখি সংখ্যাগত। মানবাধিকার সাধারণত নির্দিষ্ট সংখ্যা দ্বারা সীমিত বা সীমাবদ্ধ করা যায়। যেমন সার্বজনীন মানবাধিকার ঘোষণায় 30টি ধারার কথা উল্লেখ রয়েছে, কিন্তু মৌলিক অধিকারের সুনির্দিষ্ট কোনো উল্লেখ নাই। যেমন আমাদের বাংলাদেশে মৌলিক অধিকারের যেই কয়টা বিষয় উল্লেখ করা হয়েছে সেটা অন্য রাষ্ট্রে একই রকম হবে, বিষয়টা এরকম নয়। সেখানে কমও হতে পারে, আবার বেশি হতে পারে। কিন্তু সার্বজনীন মানবাধিকার ঘোষণাটির যে 30টি ধারা সেটি বিশ্বের সকল রাষ্ট্রের জন্য সমভাবে প্রযোজ্য, কিন্তু মৌলিক অধিকারের সংখ্যাগত বিষয় সকল রাষ্ট্রের জন্য সমভাবে প্রযোজ্য নয়। তাহলে আমরা দেখছি সংখ্যাগত ক্ষেত্রেও মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য বিদ্যমান। এরপর আমরা দেখছি গুরুত্বগত। মানবাধিকার দেশের প্রচলিত আইন দ্বারা বাস্তবায়িত হয় না, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘিত হলে দেশীয় আইনের প্রয়োগ বা বলবৎ করা সেখানে অসম্ভব। তো সে কারণে অনেক ক্ষেত্রে এগুলোর যথাযথ গুরুত্ব পায় না। কিন্তু মৌলিক অধিকার রাষ্ট্রীয় সংবিধান এবং আদালত দ্বারা বাস্তবায়িত হয় বলে মূলত এগুলি অনেক বহুলাংশেই গুরুত্ব বহন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে মানবাধিকারের মধ্যে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে এক ও অভিন্ন সম্পর্ক থাকলেও মানবাধিকার এবং মৌলিক অধিকারের মাঝে কিছু পার্থক্য সুস্পষ্ট। প্রথমত দেখছি আমরা উৎসগত, দ্বিতীয় দেখছি আমরা প্রয়োগ ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান, সার্বজনীনতার ক্ষেত্রেও পার্থক্য বিদ্যমান। সংখ্যাগত ক্ষেত্রেও বলেছি যে সার্বজনীন মানবাধিকার ঘোষণায় 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক 30টি ধারা সংবলিত যে মানবাধিকার ঘোষণা সেটা সুনির্দিষ্ট, কিন্তু মৌলিক অধিকারের ধারণা বিভিন্ন রাষ্ট্রভেদে এটা সুনির্দিষ্ট নয়, বরং কোথাও 5টা 10টা এরকম করে। সুতরাং ভেরিয়েশন বিভিন্ন জায়গায় রয়েছে, তার সংখ্যাগত দিকেও আমরা দেখতে পাই আমরা যে পার্থক্য বিদ্যমান। আর সর্বশেষ আমরা দেখি গুরুত্বগত, কারণ মানবাধিকার দেশে প্রচলিত আইন দ্বারা বাস্তবায়ন হয় না, ফলে তার গুরুত্ব অনেকাংশে কম। কিন্তু মৌলিক অধিকার দেশের সংবিধান বা আদালত কর্তৃক বাস্তবায়িত হয় বলে সুতরাং এর গুরুত্ব বেশি। এক্ষেত্রে সরকার এই মৌলিক অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর, না হলে সংশ্লিষ্ট ব্যক্তি তার মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য, ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমরা গত ক্লাসেও বলেছি, আজকে আলোকপাত করেছি মানবাধিকার তথা মানুষের প্রতি মানুষের যে অধিকার, সেটাই মূলত এক কথায় মানবাধিকার বলা হয়। আর মানবাধিকারের ধারণা আমরা বলেছি কখন থেকে বিশ্বময় মানবাধিকার কথাটি সবচেয়ে বেশি প্রচারিত হতে থাকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মূলত মানবাধিকার নিয়ে বিশ্ববাসীর মধ্যে নতুন নবচেতনার উন্মেষ ঘটে। পরবর্তীতে আমরা দেখেছি মানবাধিকার মৌলিক অধিকারের মাঝে সম্পর্ক, এবং আলোকপাত করেছি মানবাধিকার এবং মৌলিক অধিকারের মাঝে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মানবাধিকার এবং মৌলিক অধিকারের সম্পর্কে পার্থক্য বা ডেফিনেশনগুলি তোমরা বুঝতে পেরেছ। সহজভাবে তোমাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি, কারণ এই বিষয়টা জানা দরকার। আর আরেকটি বিষয় হচ্ছে যেটা প্রায় চাকরির পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকারের কখন ঘোষণা হয়, সেটা 1948 সালে। আর জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। আর জাতিসংঘের মানবাধিকার সনদের ধারা কয়টি? সেটা হচ্ছে 30টি। আর মদিনা সনদের ধারা ছিল প্রিয় শিক্ষার্থীরা 48টি। তো যা হোক, আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। আশা করি এই বিষয়টা তোমাদের সামনে স্পষ্ট হয়েছে। পরবর্তীতে আমরা
বিভিন্ন মানবাধিকারের বিষয়গুলি নিয়ে আরও ক্লাস উপস্থিত থাকব। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।